দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই ঝরছে প্রাণ। চলতি মাসেই ১৩ জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। প্রথম গেলাম ৬ নাম্বার গেটে, বললো ১ নাম্বার গেটে, তারপর ১ নাম্বার গেটে বলছে, আবার বলতে ৬ নাম্বার গেটে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে ৯৬ জনের নমুনা। ২৮ সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরোপুরি শুরু। পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীত পতাকার ভুল বর্ণনা। বঙ্গবন্ধুকে নিয়ে মন গড়া তথ্য। ইতিহাস বিকৃতিতে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা। এনসিটিবি চেয়ারম্যান সহ ২ জনকে তলব। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। তবে শুধু চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া কেউ পাচ্ছেন না অনুমতি। টিকা দেয়া শেষ হলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস তৃতীয় বর্ষে থাকাকালীন সবশেষ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। দেড় বছর পর লাইব্রেরি খুলে দেয়ায় আবারও নতুন করে এসেছেন কেন্দ্রীয় লাইব্রেরিতে। 18 মাস পরে যেহেতু আমরা আবার লাইব্রেরিতে ঢুকতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। শুধু ইউনুসই নন, লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে সুবিধাটা আমরা পেতাম সেটা হলে আমাদের ভালো হতো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক এবং লাইব্রেরি খুলে দেওয়া হোক। কেন্দ্রীয় লাইব্রেরিতে স্বাস্থ্যবিধি মানা হলেও বিজ্ঞান শাখায় অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। শৃঙ্খলা মেনে লাইব্রেরিতে প্রবেশের আহ্বান জানান প্রক্টর। ঢোকার ক্ষেত্রে সংখ্যা বেশি হয়ে গেলে আমরা তো তাদেরকে বারবার সচেতন করেছি এবং তারা কিন্তু আমাদের কথা পড়ে রাখলো। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচার্য জানান, সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল ও লাইব্রেরি খুলে দেওয়া হবে। সশরীরে হবে ক্লাস ও পরীক্ষা। আমাদের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সবাই আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দ ঘন একটি পরিবেশ। আগামী ৫ অক্টোবর থেকে ১ ডোজ টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চলবে 2টি শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1টা 30 মিনিটে। আর দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে, শেষ হবে বিকাল 5টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিদিন 900 জন শিক্ষার্থী আর বিজ্ঞান শাখায় 500 শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি নির্দেশনা মেনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শিক্ষার্থীদের পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার বার্তা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে শুরু হবে ক্লাস। আবারও প্রাণ ফিরবে প্রাণের ক্যাম্পাসে। ছাত্র শিক্ষককে মুখর হবে ক্লাসরুম, মিলেছে সেই সবুজ সংকেত। করোনা সংক্রমণের হার এখন 4-এর নিচে, তাই তো 1.5 বছরের বেশি সময় পর আবারও সশরীরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই খবরে চলছে প্রস্তুতি, চলছে ক্লাসরুমের ধোয়া মোছার কাজ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যদিও এখনো এসে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত বার্তা, তবে নিজেদের প্রস্তুতি নিতে এরই মধ্যে ভর্তি সহ নানা কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও যারা এসেছেন তারা স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় খোলার খবরে। এটা হচ্ছে অনেক ভালো একটা সিদ্ধান্ত, ক্যাম্পাস খুলবে, এটা হচ্ছে সবার জন্য আনন্দের আর কি। ক্যাম্পাস লাইফটা খুব ভালো ছিল আমাদের লাইফ থেকে, খুবই মিস করি ক্যাম্পাস লাইফটাকে। আমাদের অনেকে এখনো রেজিস্ট্রেশন করে এখনো ভ্যাকসিনের জন্য করতে পারেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 2 শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে। সবাইকে নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। এরই মধ্যে অনেক শিক্ষার্থী সেই শর্ত নিশ্চিত করেছে। আমাদের স্টুডেন্টদের মধ্যেও আমার প্রায় 50% টিকা নেওয়া হয়ে গেছে। আমার শিক্ষক কর্মকর্তাদের 100% প্রথম ডোজ নেওয়া হয়েছে। তবে কেউ কেউ এরই মধ্যে আগামী মাস থেকে খোলার ঘোষণা দিয়েছে। 5 অক্টোবর আমাদের নতুন সেমিস্টার শুরু হবে। বিশ্ববিদ্যালয়
খোলার ব্যাপারে সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। বর্তমানে দেশে 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 51টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের 17 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। তবে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য টিকার যে শর্ত দিয়েছে সরকার, তা বাস্তবায়নে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তাহলেই দ্রুত সময় সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারবেন শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কন্যার স্মৃতিতে বঙ্গবন্ধু। ওর আর স্কুলে যাওয়ার দরকার নেই, সুস্থ হলে ওকে মিশন স্কুলে ভর্তি করে দেব। ও আমার সাথে গোপালগঞ্জেই থাকবে। আমরা কি ব্রিটিশদের শাসন থেকে কখনো স্বাধীন হব না? স্যার, আমাদের বিদ্যালয়ের কয়েকটা ক্লাসের ছাত্র বৃষ্টি হলে পানি পড়ে, ঠিকমতো ক্লাস করা যায় না। দুর্ভিক্ষ তো মহামারী আকার ধারণ করেছে, যার জন্য দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে। পশ্চিম পাকিস্তানের কাঠের পুতুল হয়ে থাকলে আর কি বা হবে? আরে কাঠের পুতুল মানে আমাদেরকে তো মুসলিম লীগ থেকেই বের করে দিল এই বদমাইশটা। দেশের প্রথম 2D প্রযুক্তির অ্যানিমেটেড চলচ্চিত্র মুজিব আমার পিতা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। দেখার আমন্ত্রণ রইল। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা থাকলেও হাসপাতালগুলোতে এখনও হিমশিম অবস্থা। কোনো কোনো হাসপাতালে সেবা দিতে হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগীকে। এখনও পরিস্থিতি নাগালের বাইরে থাকার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবকে। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। জুলাই মাসেই যখন আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী যাচ্ছিল, আমরা যে চিরুনি অভিযান আরম্ভ করেছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরিচালিত, তার সুফল ঢাকাবাসী পেয়েছে, যার কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গত বুধবারই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তৃপ্তির ঢেকর তুলেছিলেন দক্ষিণের মেয়র। এবার দেখে আসি রাজধানীর বাস্তবতা। মেয়রের এমন কথার ঠিক 4 দিন বাদে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু কর্নার পূর্ণ সবকটি শয্যায়, সক্ষমতার চেয়েও এখনো ভর্তি দ্বিগুণ রোগী। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ। আগের বছরের অভিজ্ঞতাও বলে একই কথা। তবে এবছর এখনও আসেনি স্বস্তিদায়ক সে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সমানে পাল্লা দিচ্ছে আগস্টের সঙ্গে। গত 7 দিন ধরে দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 236 জন করে। চলতি মাসে আক্রান্তের সংখ্যা 7000 ছুঁই। সহ্য করার মতো না, অনেক ব্যথা, রাত্রে ঘুম আসতে পারিনি, এত ব্যথা হলো। মাথা তুলতে পারতেছে না, লিভারটা বড় হয়ে গেছে। 7 দিনের মতো হয়েছে, শরীর পুরো লাল হয়ে গেছে, মাঝে মাঝে বমি হয় আর মাথা ব্যথা হয়। 4 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, পানি খাইলেও পালায়া দেই। আক্রান্ত ব্যক্তি ও স্বজনরা প্রশ্ন তুলছেন মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। কাঠগড়াই সিটি কর্পোরেশন ওইভাবে আমার নজরে আসে নাই যে এখানে মশক নিয়ন্ত্রণ কিভাবে করতেছে। দেখা যায় মাসে 1 দিন বা 2 দিন যায় আমাদের এখানে ওষুধ দিতে। চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ আগের তুলনায় রোগী কিছুটা কমলেও কাটেনি শঙ্কা। ডেঙ্গু পরিস্থিতি এখনো যথেষ্ট চাপ তৈরি করছে হাসপাতাল ব্যবস্থাপনার উপর। 80 বেডের একটা ডেঙ্গু ইউনিট স্থাপন করেছে, সেখানে আমাদের 154 জন রোগী ভর্তি আছে। কমপ্লিকেটেড যে ডেঙ্গুগুলা সেগুলা এখনো নিয়ে আসতেছে আগের মতোই, স্বস্তির তেমন কোনো জায়গা আসলে নাই। আর বিশেষজ্ঞরা মনে করেন বিভিন্ন সময় ঢাকঢোল পিটানো হলেও বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবেই মিলছে না মশক নিধনে কার্যকর ফল। সেই কার্যক্রমগুলো আসলে মনিটরিং এন্ড ইভালুয়েশন বা মূল্যায়ন হওয়া প্রয়োজন। যদি মূল্যায়ন করে দেখা যায় যে যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা কমছে না, তাহলে সেই কার্যক্রমটিকে পুনর্ভাবে বা পুনর্গঠন করা প্রয়োজন। শনিবারের বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। তাই তাগিদ দিচ্ছেন সবাইকে আরও সতর্ক হওয়ার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরির জন্য মাত্র 8 দিন আগে রাজধানীতে আসা, ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো কুমিল্লার যুবক সিফাতুল ওয়ালিফ স্বাধীনকে। যান্ত্রিক নগর জীবন দিল না বেঁচে থাকার লড়াই করার সুযোগটুকু। বেদনায় কাতর প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই কান্না আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মাত্র অল্প কদিন আগেই জীবিকার জন্য ঢাকায় এসে ডেঙ্গুর কবলে 21 বছরের তরুণ স্বাধীন ফিরলেন লাশ হয়ে। মা তবু কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন আর বাবা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ হয়ে। একজন বাবার কাঁধে তার সন্তানের মৃতদেহ কতটা ভারী তা কেবল ওই বাবাই জানেন। প্রথম আমি গ্রামে থাকি, ঢাকা থাকি আর কি।
ঠান্ডাজনিত কারণ শুনছি যে সর্দি কাশি জ্বর এরকম কিছু আছে। আইসিইউতে নেওয়ার জন্য আজকে আনলাম 8টার মধ্যে, আর এই সময় শেষ। সিফাতুল ওয়ালিব স্বাধীন কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে শুরু করেছেন প্রশিক্ষণ। সর্বশেষ সপ্তাহখানেক আগে গ্রাম থেকে এসে জ্বরের কবলে পড়েন, শনাক্ত হয় ডেঙ্গু। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। রাত আনুমানিক 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন। ডেঙ্গু তো আছে, তার সাথে ডিফারেন্ট অর্গান ইনভলভ হয়ে গেছে না, আলটিমেটলি আজকে রাত 3টার দিকে তো এক্সপায়ার করে। ঢাকায় এসেছিল একটা কেরিয়ার করার জন্য, এমনিতে গ্রামে থাকার ইচ্ছা ছিল, হঠাৎ করে কি মনে হলো জানি না। এত অল্প বয়সে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকে বিহ্বল স্বজনরা। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়াটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আর কি, আমরা খুবই মর্মাহত। ডেঙ্গুর ভয়াবহতায় খালি হয়েছে আরও অনেক মায়ের বুক। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আরটিপিসিআর ধাঁধায় আজও বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। রাতভর অপেক্ষার পর প্রাথমিকভাবে মাত্র 96 জনের নমুনা নেওয়া হয়েছে। এদিকে 28 সেপ্টেম্বর থেকে পুরো দমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাকি আছে একদিন। আজই মেয়াদ না বাড়াতে পারলে ফিরতে পারবেন না কর্মস্থলে। এর মধ্যে টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কয়েকবার। আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু কবে নাগাদ যাত্রীদের জন্য চালু করা হবে তা জানতে এসেছেন বিমানবন্দরে। বিমানবন্দরে ল্যাব স্থাপনের ইউএইর শর্তের বেড়াজালে আটকে আছেন যাত্রীরা। প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে দিনের পর দিন অপেক্ষা করছেন। 2700 জায়গায় 3000 করুক, 4000 করুক, আমরা রিপিট ভিসার করে চলে যাই। দেখেন আমি 3বার টিকিট ইস্যু করছি, এখানে থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে, এইটা সমাধান কেউ করতে পারতেছে না। ভিতরে রাত 1টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে 8টায় হবে, 10টায় হবে, এরকম করে করে আর হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তড়িৎ চালু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব। তবে সবশেষ 3 দিনেই ল্যাব স্থাপন করা হয়েছে। 28 তারিখ থেকে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল এভিয়েশন। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, এবং আশা করছি 28 তারিখ থেকে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। আমাদের পক্ষ থেকে যত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার আমরা সবগুলোই দিয়েছি। সামগ্রিক অর্থে আমাদের লোকজন যেতে কোনো অসুবিধা না হয়, তাদের যাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা কোনো অচলায়তন যাতে না থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন সার্বক্ষণিক কাজ করছেন। এদিকে শনিবার রাতেই 100 জনের ট্রায়াল নমুনা পরীক্ষা করার কথা থাকলেও তা হয়নি। রোববার সকাল থেকে 96 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সামান্য জটিলতার কারণে এটা দিতে পারিনি। আজকে সকালে আমরা এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আমাদের প্রতি ল্যাব এক সিটিংয়ে 94 স্যাম্পল তারা করতে পারবে। প্রতিদিন কত সংখ্যক পরীক্ষা করা যাবে বা পরীক্ষার ফি বাবদ কত টাকা করে যাত্রীদের গুনতে হবে তা নির্ধারণ করা হয়নি এখনো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিনে ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে 80 লাখ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান 28 তারিখের এই কার্যক্রমে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসে আবারও ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এছাড়া রুটিন টিকা কার্যক্রমও চলমান থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের লক্ষ্য 28 তারিখে প্রায় 80 লক্ষ ভ্যাকসিন দেওয়া, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও 28 তারিখে, তো সেই জন্য এই ক্যাম্পেইনটি আমরা শুরু করছি 28 তারিখে এবং আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য অর্জন হবে। আমরা এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দিব এবং আগামী মাসে এর পরের মাসে আমরা শুধু দ্বিতীয় ডোজ আমরা ভ্যাকসিন দিব। সময় সংবাদে আরো থাকছে, কক্সবাজারে অপহৃত 3 বাংলাদেশি যুবককে টেকনাফের পাড় থেকে উদ্ধার। চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে জিম্মি করে রোহিঙ্গারা, পালিয়ে গেছে অন্তত 18 জন অপহরণকারী। মাদারীপুরে কৃষককে বেধড়ক পেটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত অবস্থায় ওই কৃষক ভর্তি আছেন হাসপাতালে। এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলা তুলে নিতে হামলাকারীরা ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ বলছে যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কাঁচাবাজারের সামনের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন কৃষক হায়দার খলিফা। এ সময় পানি ছিটকে পাশে থাকা নোমান শেখ নামে এক কিশোরের গায়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নোমান, সুজন, নিঝুম সহ 20 থেকে 25 জন কিশোর গ্যাংয়ের সদস্য ওই কৃষককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় খলিফা অচেতন হয়ে পড়েন। আশপাশের মানুষ এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বলছি, বাবা একটু পানি যাইতে পারে, আমি তোমার বাবার বসে বস, এ নিয়ে তুমি মনে কিছু করো না। এই বলার সাথে সাথে কয় তোরে দেখাই দিতেছি। এই বলার সাথে সাথে 25টি পোলাপান এই ডিসমশারির দিকে বাইর করে রোডে হালাই আর কি পাড়াইছে। গেজামত খায় না হেগুনে হেরা ধরকে মারছে। বর্তমানে কিশোর গ্যাং থেকে আমাদের আসলে সমাজকে রক্ষা করা অবশ্যই দরকার। হাতে, পায়ে এবং ঠোঁটের দিকে ছিল তার ফোলা জখম এবং ছেলা ছিল। রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। হামলার ঘটনায় নোমান সহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে রাজৈর থানায়। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানায় পুলিশ। প্রায় 30-40টা পোলাপানা আসছে আবারও আমাদের উপর হামলা করতে। পরে আমরা থানায় জানানোর পরে এরা আবার চলে গেছে এখান থেকে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মামলা রুজু করেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। সময় সংবাদ, মাদারীপুর। ভুলে ভরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা নিয়ে দেয়া হয়েছে মন গড়া তথ্য। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। আদালত বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও এমন ভুল দুর্ভাগ্যজনক। তলব করা হয়েছে এনসিটিবির চেয়ারম্যান সহ 2 জনকে। এতদিন তথ্য বিকৃতি সহ বানান ভুল থাকলেও এবছরের নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীতকেই ভুলভাবে উপস্থাপন করে ছাপানো হয়েছে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, ভুল বর্ণনা দেওয়া হয়েছে জাতীয় পতাকার ক্ষেত্রেও। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ নিয়েও দেয়া হয়েছে ভুল তথ্য। এছাড়া সংবিধানে এক তথ্য থাকলেও পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে মন গড়া নানা তথ্য। এমন বাস্তবতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে এরকম 500 ভুল সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। শুনানিতে হাইকোর্ট বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার সময় পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক। সেই সাথে বই প্রকাশনায় ইতিহাস বিকৃতিতে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করেন উচ্চ আদালত। এটা তো গ্রহণযোগ্য না, দেশের মানুষ তো মানবে না এটা। এবং এটা তো আমার মুক্তিযুদ্ধ সরকার, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন। তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে, কেন করছেন, এই তদন্ত হওয়ার দরকার। পরে আদালত আগামী 10 নভেম্বর এনসিটিবির চেয়ারম্যান ও মেম্বারকে হাইকোর্টে তলব করা হয়। সেই সাথে উদাসীন ভুল নিয়ে রুলও জারি করা হয়। সাংঘর্ষিক ব্যাপারগুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি এবং ভুলটা কি এবং সংশোধনটা কি হবে সেটাও আমি আমার উকিলের মাধ্যমে কোর্টে প্রেয়ার করছি। এই ধরনের দায়িত্বহীন এবং দায়সারা প্রকাশ পাঠ্যপুস্তকের এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। চলতি শিক্ষাবর্ষের বইয়ের সংশোধন না আনতে পারলেও আগামী বর্ষে যাতে এ ধরনের ভুল না হয় সেজন্য রিট করা হয়েছে বলে জানান রিটকারী অভিভাবক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 420 ধারায় জামিন পাওয়া সহজ হওয়ায় ই কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে বাংলাদেশ সহযোগিতা কমিশন এবং ইআরএফ আয়োজিত কর্মশালায় মন্ত্রী কথা বলেন। ইভ্যালিড কথা বলা হয়েছে, কিন্তু ই অরেঞ্জের কথা যদি বলেন, তারা কিন্তু আরজিএসসি লাইসেন্সও নেয়নি, তারা কোম্পানি রেজিস্ট্রেশনও নেই, তারাও কিন্তু ব্যবসা করে গেছে। আইন করতে হবে, কেননা এই ধরনের ফোরজারি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে 420-তে ধরা তাদেরকে অ্যারেস্ট করা যাবে যারা এইসব চিট করে মানুষ। 420 এমন একটা ধারা যাতে বেল নিয়ে চলে যাবে, তাদের কিন্তু জামিন দিয়ে দিতে হবে। এই জন্য আইনেরও বদলের কথা বলা হয়েছে, আমরা আইনমন্ত্রীকেও বলছি। সময় সংবাদে আরও থাকছে, ভারতের ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আঘাত হানতে পারে আজ রাতে। পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে সতর্কতা জারি।
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে রোহিঙ্গাদের হাতে অপহৃত ৩ বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে র্যাব। তবে আটক করা যায়নি অপহরণকারীদের। র্যাব ১৫ জানায় টেকনাফে কাজ দেওয়ার কথা বলে ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে ৩ যুবককে অপহরণ করে রোহিঙ্গারা। স্বজনদের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা দিতে ব্যর্থ হলে হত্যার হুমকিও দেওয়া হয়। অপহৃত একজনের ভাই বিষয়টি র্যাবকে জানালে গতকাল দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত ১৮ রোহিঙ্গা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ যুবককে। এরা হলেন নোয়াখালীর আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার আল আমিন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মুক্তার হোসেন মৃধা। এ ঘটনায় আজিজুলের ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। চালাই কাজ আছে এই কথা বলে আনছে, আমরা কক্সবাজার আইছি হেন তেন আবার এখানে নিয়েছে গাড়ি দিয়া আইনা। আমরা ওইদিকে আমু না, ভিতরে আমু না, আমাদের জোর দিয়ে চাইনা মাইনা ঢুকাইছে। ঢুকাইয়া স্যার কালকে থেকে এই পর্যন্ত এখানে মারতে মারতে স্যার এই পর্যন্ত রাখছে আমাদেরকে। এখনো নিয়ে গেছিলাম মাইলে ফেলাইবো, কয় টাকা দেন তোরা গার্জেন তোকে মাইলে ফেলাম। ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওড়িশার দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। রোববার রাতে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। তবে ঘূর্ণিঝড়টি স্বল্প শক্তির হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ, যার গতিবেগ হবে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ওইসব অঞ্চলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের দীঘা উপকূল পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খবর। উইন্ডিজ বিশ্বকাপের আগে আগামী ৩ মাসে মোট ২০টি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখে এই সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক হান্নান সরকার। আফগানিস্তানের বিপক্ষে কয়েকটা ম্যাচ হারলেও এই দলটা নিয়ে আশাহত নন তিনি। জানুয়ারিতে যাব, তার আগে আমাদের শ্রীলঙ্কায় এখন যাচ্ছি টিম ৭ তারিখ, সেখানে বেশ কিছু ম্যাচ খেলবে তারা। তারপরে আমরা কিন্তু এশিয়া কাপ খেলবো, ইন্ডিয়াতে একটা ট্রাই নেশন হবে, ওয়েস্ট ইন্ডিজ বা মানে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওয়ানডে ক্রিকেট বা শর্টার ভার্সন ক্রিকেটের যেটা সবচেয়ে বেশি জরুরি আমি ফিল করি, অলরাউন্ডার। আমাদের এই দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। আইচ মোল্লা আমাদের মেইন ব্যাটসম্যান, সে ভালো অফ স্পিন করে। মেহরাব ওহিন সে কিন্তু ভালো ব্যাটসম্যান এবং পাশাপাশি অফ স্পিন করে। এছাড়া আমরা দেখেছি আরিফুল, সেও অফ স্পিন করে ভালো। সো এই যে মেইন ব্যাটসম্যানদের মধ্যে বেশ কিছু বোলিং অপশন রয়েছে, এটা টিমের জন্য একটা স্ট্রেংথ। কন্যার স্মৃতিতে পর্দায় জীবন্ত হয়ে উঠলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি দেশের প্রথম 2D প্রযুক্তির অ্যানিমেটেড চলচ্চিত্র মুজিব আমার পিতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা বই অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির টেকনিক্যাল শোতে অংশ নেন শত মানুষ। হল থেকে বেরিয়ে এসে চলচ্চিত্র প্রেমীদের কণ্ঠে ঝরে পড়ে আবেগ। মার্জিয়া মোমোর রিপোর্ট। কামাল আব্বাকে আব্বা ডাকার অনুমতি চেয়েছিল। সেদিন আমি সঙ্গে সঙ্গে ওকে আব্বার কাছে নিয়ে যাই। কামালের সেই কথা। হল ভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছেন পর্দায়, যেখানে একে একে ফুটে উঠছে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের স্বর্ণালী অধ্যায়। ও আমার সাথে গোপালগঞ্জেই থাকে। আমরা কি ব্রিটিশদের শাসন থেকে 1991 সালে পিতার স্মৃতি নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা বই মুজিব আমার পিতা অবলম্বনে প্রথমবারের মতো নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্রটিতে স্কুল পড়ুয়া বঙ্গবন্ধুর ন্যায্য অধিকার আদায়, ভাষা আন্দোলন ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জ্বল অধ্যায়গুলো তুলে ধরা হয়। 50 মিনিটের সিনেমাটিতে ফুটে ওঠে একজন স্নেহময়ী পিতার প্রতিচ্ছবিও। পালাতে তো আর চাই না।
2 বছর ধরে নির্মিত দেশের প্রথম ফিচার লেন্থ চলচ্চিত্র দেখে বের হওয়া সাধারণ মানুষের চোখে ছিল উচ্ছ্বাস ও আবেগ। বঙ্গবন্ধুর যে ওই রাষ্ট্রভাষা বাংলা চাই ওই পার্টটা অনেক বেশি পছন্দ হয়েছে। পার্সোনালি আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম ফিল্মটা দেখে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত চলচ্চিত্রটির সফলতার আনন্দ ফুটে ওঠে সংশ্লিষ্ট কলাকৌশলীদের কণ্ঠেও। আমার প্রজন্মের লোকজনকেও যদি আসলে বঙ্গবন্ধুকে আমি বুঝাতে চাই বা আমি তার গল্পটা বলতে চাই, আমি তখন মনে হয়েছে যে অ্যানিমেশন হচ্ছে বেস্ট আইডিয়া। আগামী 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। 1 অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে চলবে চলচ্চিত্রটি। সিনেপ্লেক্সের অধীনে থাকা হলগুলোতে 50% মূল্য ছাড়ে মুজিব আমার পিতা দেখতে পাবেন দর্শক। তার কর্মময় জীবনকে, তার শৈশব কৈশোর সেগুলোকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের জনপ্রিয় মাধ্যমে তুলে ধরা। আগামী দিনে মুজিব ভাই শিরোনামে আরও একটি অ্যানিমেটেড সিনেমা ও 10 পর্বের খোকা নামের সিরিজ তৈরির পরিকল্পনার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীত, পতাকার ভুল বর্ণনা। বঙ্গবন্ধুকে নিয়ে মন গড়া তথ্য। ইতিহাস বিকৃতিতে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা। এনসিটিবি চেয়ারম্যান সহ 2 জনকে তলব হাইকোর্টের। প্রথম গেলাম 6 নাম্বার গেটে, বললো 1 নাম্বার গেটে, তারপর 1 নাম্বার গেটে বলছে, আবার বলতে 6 নাম্বার গেটে। বিশাল ম্যাথ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরোপুরি শুরু। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।